জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে। এবার ফাঁস তিলোত্তমার কাকার আসল পরিচয়। ৮৫,০০০ কি হয়? অন্তত ১০ লক্ষ দিন। পুজো অনুদান মামলায় মন্তব্য হাইকোর্টের প্রধান বিচারপতির। তালিকায় নাম না থাকলেও খতিয়ে দেখা হবে, গৃহহারাদের আশ্বাস মমতার। দলের সভায় দলের নেতাদের ওপরেই রেগে লাল উদয়ন, দিলেন কড়া হুঁশিয়ারি। এবার জামিন এনামুলেরও, একে একে সকলেই বেরিয়ে আসছেন তিহার থেকে। এরকম অপরাধ প্রথম দেখলাম। 7 ঘন্টা পর সিজিও থেকে বেরিয়ে আরজিকর কাণ্ড নিয়ে বললেন নির্মল। দেশে শুরু বর্ষা বিদায় পর্ব। বাংলায় বৃষ্টির ফাঁড়া। মঙ্গল থেকে ভিজবে দক্ষিণের জেলা, গরমে পুড়ছে উত্তর। প্রতিদিন নিয়মিত খবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় পরতে পরতে রহস্য। সম্প্রতি জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় আরজিকরের ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাস বলেন, নিহতের তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল। জলদি ময়নাতদন্ত না করলে রক্তগঙ্গা বইবে। নির্যাতিতার কাকার পরিচয় দিয়ে এক ব্যক্তি একথা বলেছিলেন বলে দাবি করলেন তিনি। এবার মুখ খুললেন তিলোত্তমার সেই কাকা। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি বলেন, তাকে ট্রিগার করা হচ্ছে। সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, তিলোত্তমার কাকা প্রাক্তন কাউন্সিলর, সেই সঙ্গেই নির্যাতিতার প্রতিবেশী। তিনি বলেন, প্রতিবেশী হিসেবে আমি বার্নিং সার্টিফিকেটে সই করেছিলাম, কারণ তিলোত্তমার বাবা মায়ের সেই অবস্থা ছিল না। আমি এমন কোনো কেউকেটা নই যে আমার কথায় তাড়াতাড়ি ময়নাতদন্ত হয়ে গেল। এদিন ফরেনসিক মেডিসিনের অধ্যাপক অপূর্ব বিশ্বাসকে পাল্টা তোপ দাগেন আরজিকর কাণ্ডের নির্যাতিতার সেই প্রতিবেশী। তিনি বলেন, যিনি বলেছেন ভুল বলেছেন। একজন শিক্ষিত মানুষ হয়ে এইভাবে বলছেন, এটা খুবই লজ্জার ব্যাপার। বাড়ি ফিরে আইনের সাহায্য নিচ্ছি। কিভাবে এমন কথা উঠছে আমি বুঝতে পারছি না। ওই ব্যক্তি আরও জানান, আরজিকরের নিহত ডাক্তার তার মেয়ের বয়সী। এফআইআরটাও তিনিই লিখে দিয়েছিলেন। যদি কোনো অভিসন্ধি থাকতো তাহলে এফআইআর লিখতেন না বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে প্রশ্ন, তিলোত্তমার বাড়ির কেউ অভিযোগ করছেন না তো? এবছর দুর্গাপুজোর অনুদান বাড়িয়ে ৮৫,০০০ টাকা করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছর তা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যদিও দুর্গাপুজোর খরচের বিপুল খরচের নিরিখে ৮৫,০০০ টাকা কিছুই নয় বলে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। শুধু তাই নয়, অনুদানের পরিমাণ বাড়িয়ে ১০ লক্ষ টাকা করারও পরামর্শ দিয়েছেন তিনি। দুর্গাপূজায় অনুদান নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে দায়ের হওয়া মামলার শুনানি চলাকালীন এদিন এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি। কার্যত কটাক্ষের সুরেই তাকে বলতে শোনা যায়, রাজ্যের পুজো কমিটিগুলোকে কম করে ১০ লাখ টাকা দিন। ৮৫,০০০ টাকায় কি হয়? এখানেই শেষ নয়। কার্যত শ্লেষ মেশানো সুরে প্রধান বিচারপতি আরও বলেন, এই টাকায় খুব বেশি হলে একটা তাঁবু বানানো যেতে পারে, আর না হলে কার্যকরী কমিটির সদস্যদের কাজে লাগাতে পারে। কলকাতায় নিজের দুর্গাপুজো দেখার অভিজ্ঞতা থেকে প্রধান বিচারপতি বলেন, আমি ২ বছর পুজোয় ঘুরে দেখেছি যে এই টাকায় কিচ্ছু হয় না। অনুদানের টাকা কমপক্ষে ১০ গুণ বাড়ানো হলে সেটা পুজোর কাজে লাগতে পারে। রাজ্যের ঐতিহ্যের কারণে পুজো কমিটিগুলিকে উৎসাহিত করার জন্য হয়তো এই টাকা দেওয়া হয়, কিন্তু সেটা পর্যাপ্ত নয়। কলকাতার অধিকাংশ পুজো যে জাঁকজমকের সঙ্গে করা হয় এবং পুজো কমিটিগুলোর যা বাজেট থাকে তার নিরিখে ৮৫,০০০ বা ১ লক্ষ টাকা কিছুই নয়। সে কথা মাথায় রেখেই প্রধান বিচারপতি বলেন, এই অনুদানের টাকা প্রত্যন্ত এলাকার পুজোগুলির কাজে লাগতে পারে। একই সঙ্গে রাজ্য সরকারকে প্রধান বিচারপতির পরামর্শ, রাজ্যে দুরারোগ্য রোগে আক্রান্ত শিশুদের জন্য সরকার ১,০০০ টাকা দেয়, তাদের আরও বেশি প্রয়োজন, সেটা সরকার বিবেচনা করে দেখলে ভালো হয়। অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিনপ্রাপ্ত তার মেয়ে সুকন্যা মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লিতেই গোপন ঠিকানায় আছেন সুকন্যা। এই ভিডিওটিতে আমরা ৩,০০০টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন। বৃষ্টি থামলেও পূর্ব বর্ধমান বীরভূমের একাধিক জায়গা এখনও জলমগ্ন। পরিস্থিতির হাল হকিকত নিয়ে সোমবার প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানে জেলাশাসকের দপ্তরে বৈঠক করেন তিনি। এরপরই এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, তিনি সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখে আরও তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিতে হবে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদেরও মুখোমুখি হন। জানান, বন্যা পরিস্থিতিতে আরও সক্রিয় হয়ে নিচুতলায় কাজ করতে বলা হয়েছে।
মমতা আশঙ্কা প্রকাশ করেন আবারও বৃষ্টি শুরু হয়েছে, নতুন করে জল আসলে, ডিভিসি জল ছাড়লে নতুন করে প্লাবিত হতে পারে। তবে বিডিও আইসিদের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে। মমতা বলেন, পানীয় জলের খামতি যেন না হয় তা দেখতে হচ্ছে। পূর্ত দপ্তর ভাঙা রাস্তার সমীক্ষা করবে। মমতার কথায়, ডিসেম্বর মাসে পঞ্চায়েত দপ্তর 11 লক্ষ মাটির বাড়ির টাকা ছাড়বে। পাকা বাড়ি করার জন্য অর্ধেক টাকা ছাড়া হবে প্রথম কিস্তিতে। জল কমলেই সার্ভে করবে পঞ্চায়েত দপ্তর। মাইনরিটি ডিপার্টমেন্ট থেকেও 65,000 বাড়ি তৈরি করে দেওয়া হচ্ছে। মাটির বাড়ি ভেঙে গিয়েছে অথচ তালিকায় নাম নেই তাদেরও। আমার মনে হয় বাড়ি সার্ভে করে দেখা হোক। প্রিয় দর্শক, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরও উৎসাহ পাব। একেবারে রণংদেহী মেজাজে উদয়ন গুহ। দিনহাটা 2 নম্বর ব্লকের খট্টিমারিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় নাম না করে নিজের দলের নেতাদের হুঁশিয়ারি দিতে দেখা গেল তাকে। অভিযোগ, দলের বিভিন্ন নেতা বিভিন্ন সময় সালিশি সভা, বিয়ের নাম করে টাকা তুলে নিজের পকেটে ঢুকিয়ে রাখেন। এদিন তা নিয়ে সরব হতে দেখা যায় উদয়নকে। সেই সব নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি এরপর কোনো রকম আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ আসে তাহলে সেই সব নেতাদের দল থেকে বহিষ্কার করা হবে। অন্যদিকে আবার দল বদলু নেতাদের পাশেও দাঁড়াতে দেখা যায় তাকে। সাফ বললেন, যারা বিজেপির টিকিটে জয়ী হয়ে ফের তৃণমূল কংগ্রেস এসেছে, তাছাড়া বিজেপির যে সমস্ত নেতৃত্ব তৃণমূলে এসেছে, তাদের যেন সমান তালে গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রীর দাবি, তৃণমূলের কিছু হেরে যাওয়া পঞ্চায়েত স্তরের নেতা রয়েছেন যারা নিজেদের ভাগ কমে যাওয়ার ভয় পাচ্ছেন। তারা বিজেপি থেকে যে সমস্ত পঞ্চায়েত স্তরের নেতাকর্মী এসেছেন তাদের কাছে ঘেঁষতে দেন না। তাদেরও এদিন সতর্ক করে দেন উদয়ন। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। গরু পাচার মামলায় এবার সুপ্রিম কোর্টে জামিন পেলেন এনামুল হক। ইডির করা মামলায় সোমবার জামিন পেলেন মুর্শিদাবাদের এই ব্যবসায়ী। বিচারপতি এম সুন্দরেশ এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চে জামিন পান তিনি, অর্থাৎ অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডলের পর এবার তিহার থেকে বেরোবেন এনামুলও। দীর্ঘদিন জেলে থাকা সত্ত্বেও এখনও বিচার প্রক্রিয়া শুরু হয়নি। এই সওয়ালের ভিত্তিতেই এদিন জামিন পেলেন এনামুল। এনামুল হক গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত। তার বাড়ি থেকে নগদ 45 কোটি 30 লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। 21 বিধানসভা নির্বাচনের আগে কয়লাকাণ্ড ও গরুকাণ্ড নিয়ে জোর কদমে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সেই সময় এনামুল হক নামে মুর্শিদাবাদের এক ব্যবসায়ীর নাম উঠে আসে। আগেও তাকে গ্রেপ্তার করা হয়েছিল একটি ঘুষ দেওয়ার মামলায়। সেই গ্রেপ্তারির পর জামিনও পান। তবে 2020 সালের জানুয়ারি মাসে সিবিআই এর হাতে গ্রেপ্তার হন আবার। গরু পাচার মামলায় 2022 সালে ইডিও গ্রেপ্তার করে তাকে। সেই এনামুলও এবার তিহার থেকে বেরোবেন। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রায় 7 ঘন্টা পর সোমবার সন্ধ্যায় সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর থেকে বেরোলেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। সেখান থেকে বেরিয়ে আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবি তুলে নির্মল জানান, এরকম অপরাধ তিনি জীবনে প্রথমবার দেখছেন। আরজিকর মেডিকেল কলেজের ধর্ষিতা এবং নিহত চিকিৎসক পড়ুয়াকে এলাকার বাসিন্দা ছিল নির্মল, সেখানকারই তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে দাবি, সোমবার তাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছিল। যদিও নির্মলের দাবি, অ্যাপয়েন্টমেন্ট করে তিনি সিবিআই দপ্তরে এসেছিলেন। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আগামী 24 ঘন্টায় নিম্নচাপ এলাকা তৈরি হবে মধ্য বঙ্গোপসাগরে। আরও 24 ঘন্টা গরম এবং অস্বস্তি চলবে রাজ্য জুড়ে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে। বুধ এবং বৃহস্পতিবার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। দেশ থেকে মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় পর্ব শুরু হলেও আজ রাজস্থান এবং কচ্ছের কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিল। সাধারণত আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী 17 সেপ্টেম্বর মৌসুমী বায়ু বিদায় পর্ব শুরু হয়। এবার নির্ধারিত সময় থেকে 6 দিন পর শুরু হলো বর্ষার বিদায় পর্ব। দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত দুটি একসঙ্গে মিশেছে মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায়। নিম্নচাপ প্রাথমিকভাবে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে। দক্ষিণবঙ্গে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন, মেঘলা আকাশ, বেশ কিছু জেলায় জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। বুধবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। খবর শেষ হলো।